হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সমর্পিতা। শুরু করব এক্সপ্রেস টুডে। তবে শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। এক্সপ্রেস টুডে brought to you by RNK Healthcare Private Limited। চেন্নাইয়ে নির্মীয়মান বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 52। এখনো পর্যন্ত 27 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 2010 সালে পুনে জার্মান বেকারিতে বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিন গোষ্ঠীর এক সক্রিয় জঙ্গি জাহিদ হুসেনের কলকাতার চিতপুর থেকে গ্রেফতার করল পুলিশ। সম্ভবত শুক্রবার একদিনের সফরে জম্মু কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সফরকে ঘিরে করা নিরাপত্তা জম্মু কাশ্মীর জুড়ে। সবজি চড়া দর রুখতে অন্য রাজ্যে রপ্তানি নিয়ন্ত্রণের পথে হাঁটল রাজ্য। আপাতত ভিন রাজ্যে আলু পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় সবজি রপ্তানি নিয়ন্ত্রণের কথা জানালো রাজ্য। নদিয়ার হাসখালির বগুলায় ডাকাতিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে কুপিয়ে খুন, দুষ্কৃতীদের গুরুতর জখম গৃহকর্তা। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। 2010 সালে পুনের জার্মান বেকারিতে বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিন গোষ্ঠীর এক সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। ধৃত জঙ্গির নাম হুসেন এবং সে মুজাহিদিনের দাঁড়ভাঙা সেলের অন্যতম সদস্য। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। 2010 সালে জার্মান বেকারি বিস্ফোরণ কাণ্ডে প্রাণ হারিয়েছিলেন 17 জন, আহত হয়েছিলেন অন্তত 64 জন। চলতি বছরের এপ্রিল মাসে পুনে বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অপরাধে মির্জা হিয়ামত বেগ নামে এক জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল সেশন কোর্ট। বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অপরাধে এখনো পর্যন্ত 7 জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। একদিনের সফরে জম্মু কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত শুক্রবারই যাচ্ছেন তিনি, তাই বৃহস্পতিবার থেকেই পুরো জম্মু কাশ্মীরে কড়া নিরাপত্তা জারি হয়েছে। সূত্রের খবর, প্রশাসনিক কাজেই জম্মু কাশ্মীর যাচ্ছেন নরেন্দ্র মোদী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করা ছাড়াও তিনি জম্মু, কাটরা, শ্রীনগর এবং উরি যাবেন বলেও স্থির হয়েছে। তবে প্রধানমন্ত্রীর ওপর জঙ্গি আক্রমণের আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। তাই প্রধানমন্ত্রীর যে সমস্ত এলাকার ওপর দিয়ে যাবেন সেই সমস্ত এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে জানান জম্মু কাশ্মীরের ডিজি কে রাজেন্দ্র। চড়া দর রুখতে ফের আগের মতো অন্য রাজ্যে রপ্তানি নিয়ন্ত্রণের পথে হাঁটল রাজ্য। যেভাবে সবজির দাম বাড়তে শুরু করেছে তাতে সাধারণ মানুষ ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে। কেন্দ্র যখন কালোবাজারি বন্ধের নিদান দিচ্ছে, তখন রাজ্য সিদ্ধান্ত নিল আপাতত ভিন রাজ্যে আলু পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় সবজি রপ্তানি নিয়ন্ত্রণ করা হবে। অবশ্য তার আগেই দাম চড়চড় করে বাড়তে শুরু করেছে। গড়িয়াহাট থেকে জজুবাজার সর্বত্র একই ছবি। আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে, পেঁয়াজের দাম 35 থেকে 40 টাকা। সবজি বিক্রেতাদের কথায় মজুতদারদের কাছ থেকে আলু পেঁয়াজ চড়া দামে কিনতে হচ্ছে। তার ওপর বর্ষার প্রথম বৃষ্টিতে মাঠের পেঁয়াজ মাঠেই নষ্ট হয়ে গেছে, তাই পেঁয়াজের দাম আরো বাড়তে পারে। সাধারণ মানুষের অবস্থা আরো খারাপ। ক্রেতাদের অভিযোগ, উৎপাদন ঠিকই আছে, কিন্তু অসাধু ব্যবসায়ীদের জন্যই সবজির দাম বাড়ছে। ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্বে আবার পুনরায় ফিরে এলেন মলয় ঘটক। দফতর পরিবর্তন হলেও পূর্ণেন্দু বসু, রজপাল সিং এর আবার আশিস বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময় করের মতো নতুন মুখ এলো মন্ত্রিসভায়। বুধবারই সকলের রাজভবনে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল MK নারায়ণন। শপথ বাক্য পাঠ করানোর পর রাজ্যের অভিজ্ঞতা সম্পর্কেও মুখ খোলেন রাজ্যপাল। বলেন, গত কয়েক বছর পশ্চিমবঙ্গে থাকাকালীন অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। এবারের লোকসভা নির্বাচনে আসানসোলে দলীয় প্রার্থী দোলা সেনের পরাজয়ের দায় নিয়ে মন্ত্রিত্ব থেকে সরে যেতে হয়েছিল আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক মলয় ঘটককে। আবার তাকে মন্ত্রিত্বে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। কৃষি মন্ত্রকের পরিবর্তে তাকে দেওয়া হলো শ্রম মন্ত্রকের দায়িত্ব। আর শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুকে দেওয়া হলো কৃষি মন্ত্রকের দায়িত্ব। পর্যটন মন্ত্রী রজপাল সিং পেলেন পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় করকে দেওয়া হলো সমবায় মন্ত্রকের দায়িত্ব। এতদিন এই দফতরের পরিষদীয় সচিব ছিলেন জ্যোতির্ময় কর। একইভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পরিষদীয় সচিব আশিস বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়কে ওই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত বীরভূমের রামপুরহাট কেন্দ্রের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের আয়ুষ দফতরের স্বাধীন মন্ত্রী করার পাশাপাশি স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে আয়ুষ দফতর থেকে সরে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ফের মন্ত্রিসভায় স্থান পেলেন মলয় ঘটক। আসানসোল জুড়ে প্রবল উল্লাসে ভেসে গেলেন দলীয় কর্মী সমর্থকরা। বুধবার সকাল থেকেই সবুজ আবিরে মেতে ওঠেন। বাজেই পোড়ানো থেকে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করালেন তার অনুগামীরা। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে দলের হেভিওয়েট প্রার্থী দোলা সেনের শোচনীয় পরাজয়ের দায় গিয়ে পড়ে আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটকের ওপর। কৃষিমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় তাকে। এই নিয়ে বিস্তর সমালোচনা হয় রাজনৈতিক মহলে। বুধবার আবারও তাকে মন্ত্রিত্বে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। খনি শিল্পাঞ্চল এলাকার বিধায়ক হিসেবে রাজ্যের শ্রম দফতরের দায়িত্ব পেলেন মলয় ঘটক। আসানসোলের ভূমিপুত্র মলয় ঘটক আবার মন্ত্রী হয়েছেন, শপথ গ্রহণ করেছেন। ওদিকে শপথ হচ্ছে, এখানে আমরা বিজয় মিছিল করেছি। সকাল থেকে কিন্তু আমরা অপেক্ষাতে ছিলাম। আমাদের শ্রমিকরা সকাল থেকে না খেয়ে এখানে বসেছিলেন। মলয়দার যেমনি শপথ নেবেন আমরা কিন্তু বিজয় মিছিল বের করব। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন দেব, আমরা ওনাকে শুভেচ্ছা জানাবো। আর এটাই আমরা আজকে দেখলাম যে আমাদের নেত্রী প্রমাণ করে দিল যে মাটি মানুষের যে নেত্রী মমতা ব্যানার্জির নাম হচ্ছে উন্নয়ন। অবশেষে তৃণমূল সাংসদ তাপস পাল কাণ্ডের রেশ করালো আদালত অবধি। প্রকাশ্য জনসভায় মহিলাদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় হওয়ার পরেও তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। বুধবার তাপস পালের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনি। আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হবে। তৃণমূল ভবনে তাপস পাল প্রসঙ্গে বৈঠকে বসেন শীর্ষ নেতৃত্ব, তবে বৈঠকে হাজির ছিলেন না তাপস পাল। তাপস পাল লিখিতভাবে ক্ষমা চেয়ে নিলেও দেশ জুড়ে যেভাবে নিন্দার ঝড় উঠেছে তাকে সামাল দেওয়াই এখন সবচেয়ে কঠিন কাজ তৃণমূলের সামনে। দলের মধ্য থেকেও তাপস পালের ঘটনায় সমালোচনার সুর হয়েছে। বিরোধীদের অভিযোগ দল থেকে আদৌ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালতই ভরসা। নেতাই কাণ্ডে অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন অন্যতম অভিযুক্ত ফুল্লরা মণ্ডল। নেতাই মামলায় অভিযুক্ত 20 জনের মধ্যে 19 জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ফেরার ছিলেন একমাত্র ফুল্লরা মণ্ডল। গত 30 জুন সোমবার তিনি আত্মসমর্পণ করেন। ধৃতদের মধ্যে 2 জন নাবালককে বাদে বাকি 18 জনকেই বুধবার তোলা হয় পশ্চিম মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে। ফুল্লরা সহ বাকি 8 জনের চার্জ গঠন হবে আগামী 1 আগস্ট, জানিয়েছেন সিবিআই আইনজীবী পার্থ সারথী দত্ত। 30/6/2014 ফুল্লরা মণ্ডল সারেন্ডার করেছে এখানে। আজকে চার্জের জন্য 7 জন যে বাকি ধরা পড়েছিলেন তাদের চার্জের জন্য আজকে ডেট ছিল, কিন্তু ফুল্লরা মণ্ডল যেহেতু ছিলেন না, আজকে 30 তারিখে উনি সারেন্ডার করেছেন বলে আজকে চার্জ ফ্রেম হতে পারলো না। নেক্সট ডেটে চার্জ ফ্রেম হবে 1 তারিখে 1/8। সমস্ত 20 জন অ্যাকিউজডই ধরা পড়েছে, মানে তারা জেসিতে আছে, এখন তাদের ট্রায়াল চলবে। আগে 12 জনের তাদের সাক্ষীও চলছে এই স্টেজে। বাকি 7 জন ধরা পড়েছিল, আর একজন 8 জন এলেন। সমস্ত আসামিরা এই কেসে আছেন যারা ট্রায়াল ফেস করছেন। 2 জন জুভেনাইলে আছেন, তাদের নামটা রাজু রায়, স্বপন রায়। এখন সময় একটা ছোট্ট ব্রেকের পর থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ব্রেকের পর আবার ফিরে এলাম খবরে। চোখ রাখবো ওয়েদারের নিউজে। বর্ষা নামতেই প্রবল বৃষ্টি রাজ্য জুড়ে। উত্তর থেকে দক্ষিণ টানা বৃষ্টিপাতে নাজেহাল সাধারণ মানুষ। নিম্নচাপের জেরে সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে জলমগ্ন তিলোত্তমা সহ শহরতলির বিভিন্ন এলাকা। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায় 98.6 মিলিমিটার। ফলে কলকাতা শহরের 45টিরও বেশি জায়গায় জল জমে যায়। মঙ্গলবার রাত থেকে ফের নামে বৃষ্টি। বুধবার দিনভর চলে বৃষ্টির রেশ। চরম নাকাল হতে হয় অফিস যাত্রী থেকে পড়ুয়াদের। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে চলে বজ্র বিদ্যুৎ। হাওড়ার শিবপুরের ডিউক রোডে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় 2 জনের। তাদের নাম শোভন সোনকার ও মুনু জোসওয়াল।
দিন কয়েক আগেও তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। বরুণ দেবের অপেক্ষায় দিন গুনছিলেন। এবার বরুণ দেব রাজ্যে পাড়ি জমাতে বৃষ্টিতে নাকাল সকলে। তবুও গরম থেকে পুরোপুরি রেহাই যেন মিলছে না, তাই সকলে চাইছেন বৃষ্টি আসুক আরও। দীর্ঘ সময় পর বৃষ্টির দেখা পাওয়ায় খুশির হাওয়া কৃষক মহলেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপের জেরেই আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। চোখ রাখবো ওয়ার্ল্ড কাপের নিউজে। শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে কলম্বিয়া। প্রতিপক্ষকে নিয়ে ভাবনার থেকে নেইমারকে নিয়ে চিন্তায় গোটা দল সহ ব্রাজিল সমর্থকরা। চিলির বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। পরে কোচ স্কোলারি জানিয়েছিলেন নেইমারের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কিন্তু নেইমার জানিয়েছেন কলম্বিয়ার বিরুদ্ধে খেলবেন তিনি। কোথাও ব্যথা নেই, কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে পারবো। বেশ ভালো মতোই ট্রেনিং করছি, ভালোই আছি, শারীরিক আর মানসিক দুদিক থেকেই তৈরি, বললেন নেইমার। ওয়ান্ডার কিড জানিয়েছেন এক ম্যাচে কত বেশি গোল হলো সেটা নিয়ে ভাবছে না দল, বরং শেষ অবধি খেলে চ্যাম্পিয়ন হওয়াই টার্গেট স্কোলারির ছেলেদের। নেইমারের কথায় সবসময় 4-0 5-0 গোলে জেতা যায় না। এখন ফুটবল বেশ কঠিন খেলা হয়ে গিয়েছে, তাই যে লড়াই করে সেই জিতবে। আমি কোনো শো চাই না, এখানে কোনো অসাধারণ শো করতেও আসিনি। শেষ অবধি লড়ে যাব যতক্ষণ না চ্যাম্পিয়ন হতে পারি। কলম্বিয়ার বিরুদ্ধে 1-0 গোলে যদি জিতি আর সেখানে যদি আমার কোনো অবদান না থাকে তাহলে খুশি হব। 32 থেকে 16 হয়ে এবার লড়াই শেষ 8-এর। ব্রাজিল না আর্জেন্টিনা, নাকি 2014 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে নতুন কোনো দেশ? আর সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কিন্তু তাই বলে থেমে নেই 8 থেকে 80 ফুটবল প্রেমীর দল। এক্সপ্রেস নিউজের ক্যামেরায় ধরা পড়ল তাদের সেই আশা আর উচ্ছ্বাসের ছবি। বিশ্বকাপ দেখছি, বিশ্বকাপ দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। কি পেশার সাথে যুক্ত আছেন আপনি? কি করেন? স্কুলের স্টুডেন্ট পৌঁছায়। তাই স্কুলের স্টুডেন্ট পৌঁছায়। কোন দল আপনার কাছে প্রিয় এই মুহূর্তে? আমার কাছে এই মুহূর্তে কলম্বিয়া প্রিয়। তাই চাইছি নতুন একটা চ্যাম্পিয়ন হোক, আর না হলে যদি ইউরোপ কান্ট্রি থেকে থাকে তো হল্যান্ড ফাইনালে উঠেছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে এখনো চ্যাম্পিয়ন হয়। কোন খেলোয়াড়ের খেলা সব থেকে আপনার কাছে মানে মন কাড়ে? স্টার রড্রিগেজ খুব ভালো খেলছে। তাই এই মুহূর্তে কি চাইছেন? নতুন চ্যাম্পিয়ন চাইছি, পুরনো মুখ দেখতে চাই না। বিশ্বকাপ কেউ না দেখে? কোন দল তোমার কাছে ভালো? ওয়েল, আমার কাছে আর্জেন্টিনা। আচ্ছা, এবারে ফাইনালে কারে যাচ্ছে বলে মনে হচ্ছে? ফাইনালে এটা তো বলা মুশকিল। দেখো সবাই খুব ভালো খেলছে, এবার দেখা যাক কি হয়। এটা আমি যদি একার ভিউ দিই তাহলে আই গেস যাচ্ছে আর্জেন্টিনাই যাচ্ছে। আর্জেন্টিনা? হ্যাঁ। কোন খেলোয়াড় তোমার কাছে প্রিয়? মেসি, অফ কোর্স মেসি, আই লাভ ইউ। ওর তো এই মোমেন্টে আর্জেন রবেন, মেসি অ্যান্ড নেইমার তিনজনে খুব ভালো খেলছে। পাশাপাশি রবিন ভ্যান পার্সি, স্নাইডার এরাও খুব ভালো খেলছে। কি মনে করছেন কোন দল চ্যাম্পিয়ন হবে? বলা তো মুশকিল, কিন্তু মনে হচ্ছে এবারে 3টে দলের চান্স খুব বেশি, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস আর জার্মানি। আমার কি যখন ব্রাজিলে হচ্ছে অবভিয়াসলি ব্রাজিলকে জেতা উচিত, তো সো আর্জেন্টিনাকে পছন্দ করি, মেসি আই লাইক, তো সো আর্জেন্টিনা অবভিয়াস বেস্ট। কি মনে করছে পরের খেলা কি মেসিকে ভালো গোল করবে? হ্যাঁ, মেসি দেখো কালকের ম্যাচটা যেটা দেখলাম, অবভিয়াসলি মেসি অনেকটা চান্স নিয়েছিল, তারপরে হয়তো ডি মারিয়া অনেকটা এগিয়ে দিল ম্যাচকে লাস্ট মোমেন্টে। সো আমি এটুকুই হ্যাপি থাকবো লাস্ট মোমেন্টে একটা গোল করে যেন আর্জেন্টিনা জিতে যায়। এখনকার মতো এক্সপ্রেস টুডে এই পর্যন্তই। পরবর্তী আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়।